এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি মনোজ মিত্র। সাক্ষাৎকার গ্রহণে সৌমিত্র বসু। মনোজ মিত্রের সঙ্গে আমি সৌমিত্র বসু। মনোজ মিত্রের তো দীর্ঘ একটা থিয়েটারের জীবন, শুধু থিয়েটারের জীবন কেন, ফিল্মের জীবন এবং অভিনয় জীবন যদি বলি, তার বাইরে অন্যান্য ক্ষেত্রেও তার অবাধ পদচারণা। তো নাট্য বিষয়ক প্রবন্ধ রচনায় বা অন্যান্য নানান ধরনের স্মৃতি কথামূলক রচনায় তিনি খুবই বড় মাপের সব কাজ করে চলেছেন। সেইটা নিয়ে একটু কথা বলি তার সঙ্গে, বা কথা শুনি তার কাছ থেকে। মনোজদা, আপনি ধরুন একটা সময় তো শুরু করেছেন পেশাদার থিয়েটার, দেখেছেন তো? প্রথম দেখেছিলাম তো স্টার থিয়েটারে। কারা ছিলেন? উত্তম কুমার ছিলেন, আচ্ছা, আর সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন। শ্যামলী। ও বাবা, সে তো খুব বিখ্যাত নাটক। বিখ্যাত নাটক, এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসাধারণ অভিনয়। অসাধারণ। উত্তম কুমারের সমান, মানে ইকুয়ালি অসাধারণ ছিলেন। আচ্ছা 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 আচ্ছা। তার মঞ্চে তাকে অসাধারণ লেগেছিল। তাকে মানে উত্তম কুমার সম্পর্কে যে এরকম একটা কথা বলা হয় যে উনি মঞ্চের লোক নন, উনি কেবলমাত্র ফিল্মের লোক, এইটা অন্তত শ্যামলী দেখে তা কখনো মনে হয়নি। তাকে কিছু মানে আনফিট বলে মনে হয়নি। তিনি খুব স্বচ্ছন্দ ছিলেন অভিনয়ের। তার বাইরে আর কি কি দেখেছেন? মানে আপনি কি শিশির ভাদুড়ী দেখেছেন? শিশির ভাদুড়ী দেখেছি। আচ্ছা আচ্ছা, কি নাটক দেখেছেন? শিশির ভাদুড়ী দেখেছিলাম আমি, চন্দ্রগুপ্ত দেখেছিলাম। তো চন্দ্রগুপ্ত তো অসাধারণ অভিনয় করতে। কেন অসাধারণ মনে হতো? মানে আপনার সেই বয়সে কি মনে হয়েছিল? সেই বয়সে তো ধরুন আপনি যখন শিশিরবাবুর অভিনয় দেখছেন, আমরা অন্যদের লেখাপত্রে যা পড়েছি, তখন তিনি খানিকটা অস্তমিত, তার দলটা ভেঙে গেছে। তখন আমরা ইউনিভার্সিটিতে ওই শেষ বছরে পড়ছি আর কি। তো সেটা কত সাল? সেটা হচ্ছে ওই 57-58 এরকম। আচ্ছা, তাহলে একেবারে শেষ সময়। কিরকম মনে হয়েছিল আপনার চাণক্য দেখে? চাণক্য দেখে মনে হয়েছিল, কিন্তু এটাও মনে হয়েছিল যে লোকটা শেষ হয়ে আসছেন, তেমন কিরকম একটা স্তিমিত গোছের লাগছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। মৃত্যুর কিছুদিন আগেই দেখেছিলাম। আপনি তো শিশিরবাবুর বাড়িও গিয়েছিলেন, সে একটা মজার গল্প আছে, সেই গল্পটা একটু শোনান। হ্যাঁ, শিশিরবাবু আমাদের কলেজে, মানে স্কটিশ চার্চ কলেজে, ওখানে উনি ওখানকার প্রাক্তন ছাত্র, অধ্যাপকও বটে, স্কটিশে পড়াতেন। তা ওকে একবার নিমন্ত্রণ করার কথা হলো। আমরা তখন 4th ইয়ারে পড়ি, মানে শেষ বছরে পড়ি। তা আমার উপর দায়িত্ব পড়েছিল যে ওকে খবর দিয়ে আসার। মানে আমি দিয়েছিলাম 10-এ ওটা, তাই দেখবো বলে শিশিরবাবুকে চোখের সামনে থেকে। তারপরে গিয়ে টকটক করে, বাড়িটা হচ্ছে বরানগরে, শীতের মোড়ে, সুন্দর ছোট্ট একটা বাড়ি। তারপরে আমি টকটক করে, আমরা 3-4 জন গেছি, টকটক করে। তা এক ভদ্রলোক দরজা খুললেন। বেশ শরীর স্বাস্থ্য বেশ দিব্যি ভালো তার, এবং গায়ে কিছু নেই। আচ্ছা, খালি গায়ে, কাপড় পরা। কাকে চাই? না, আমরা এসছি স্কটিশ চার্চ কলেজ থেকে, আমাদের সেন্টারি উৎসব তো, উনি তো ওখানকার ছাত্র, ওকে একটা নেমন্তন্ন করতে। আপনি তো ওখানকার ছাত্র, আপনাকে নেমন্তন্ন করতে। তার উত্তর হলো, দাদা উপরে। ভদ্রলোক বললেন, দাদা উপরে। আমরা হকচকিয়ে গেছি, মানে উনি নন। তারপরে এসব বলে যাই হোক, আমরা বললেন যে আমরা এরকম কলেজ থেকে। দাদাকে যেতে পারবেন না। ওর সাথে একবার দেখা করা যাবে না? দেখা করা যাবে না। আমাকে যদি বিশ্বাস করেন তাহলে যাবে না। না, আর একটা কি গল্প এরকম আছে, কোন একটা হলে গিয়ে, এইটা এখানেই শিশির। সেটা হলে ঢুকছিলাম আমরা,
ফার্স্ট ইয়ারে তখন স্কটিশের ফার্স্ট ইয়ারে পড়ি আমরা, তো পার্থ ছিল আমাদের সঙ্গে, হ্যাঁ, পার্থ প্রতিম ও ছিল। ওর উৎসাহে এক নাটক শুরু হয়েছিল। তা যে নাটকটা ওখানে হবে সেই নাটকটা লিখেছিল আবার পার্থ প্রতিম চৌধুরী। হ্যাঁ, পরে ফিল্মের দিকে চলে গেল। ফিল্মে চলে গেল। তা ও লিখেছিল, লিখে তো ওখানে ওটা হবে, সব হলটা নেওয়া হয়েছে সবকিছু। তো আমরা গেছি হলটা দেখতে, যারা 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 অভিনয় করবে তারা একটু দেখে এসো হলটা কিরকম, আর ঠিক কতখানি তুমি স্বাভাবিক বলে মনে হচ্ছে, তোমার নিজের স্থান বলে মনে হচ্ছে। তা আমি যখন ঢুকছি, এখানে একটা পা আর এখানে একটা পা এরকম দিয়ে, কারণ রাস্তাটায় উপরে জল পড়ে আছে, বর্ষা হয়ে গেছে, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে ওই হাঁটার রাস্তাটাই ইট পাতা রয়েছে। ইট পাতা এরকম ভাবে যেতে যেতে আমি শুধু বলেছি যে এই মঞ্চে শিশির ভাদুড়ী অভিনয় করেন, শিশির বাবু না, শিশির ভাদুড়ী অভিনয় করেন এই মঞ্চে, বাংলা চুরো। পিছন থেকে একটা উত্তর এলো, হ্যাঁ ছোকরা, এইখানেই শিশির ভাদুড়ীর অভিনয়। আমার মানে গায়ের শক্তি এত চলে গেছে যে আমি ঘুরে তাকাতেও পাচ্ছি না, কার দিকে তাকাচ্ছি, একবারে তাকাচ্ছি না, কিছু সামনের দিকেই চলেছে। আর পার্থ এরকম করছে, মুখে আঙুল দিয়ে এরকম করছে। তারপরে আমি কোন রকম গিয়ে পেছনে তাকিয়েছি, হ্যাঁ এইটাই শিশির ভাদুড়ীর অভিনয়ের জায়গা, এর থেকে ভালো জায়গা মেলেনি। তারপরে উনি এগিয়ে গেলেন। আপনি আর কার অভিনয় দেখেছেন সেই সময়? অহিন্দ্র চৌধুরী দেখেছেন তো নিশ্চয়ই? অহিন্দ্র চৌধুরী দেখেছি। কি নাটকে দেখেছেন? নাটকের নামটা মনে নেই, স্টারে দেখেছি। স্টারে। কিন্তু সেটা বোধহয় অনেক গুছানো, অনেক গুছানো, মানে শিশির বাবুর যে অবস্থা ছিল সেইটা নয়, অনেক ভালো। সেটা কিরকম লেগেছে, মানে অহিনবাবুর জাঁক জমক ইত্যাদি? অহিনবাবুর কিন্তু থিয়েটার অ্যাক্টিংটা বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল। মানে উনি যে অতখানি মানে ফিব্রল বা দুবলা তা কিছু মনে হয়নি, তাকে একটু স্ট্রং লেগেছিল বেশ, এবং হাঁটা চলা এসব ভালো ছিল। ছড়ি নিয়ে হাঁটতেন। আচ্ছা, মানে সেই নাটকটায় ছড়ি নিয়ে হাঁটতেন। আচ্ছা, আর কার দেখেছেন, মানে কার অভিনয় মনে পড়ে? ওদের আর মহিলাদের কাউকে, হ্যাঁ, মানে সরজুবালা তো দেখেইছেন। সরজুবালা দেখেছি। তার আগে অপর্ণা দেবী ওর অভিনয় দেখেছি, স্টারে দেখেছি। প্রভা দেবী তো দেখেছেন, যেহেতু আপনি শিশুবাবুর নাটক দেখেছেন। কেতকী দত্তরও দেখেছি। না, কেতকী তো অনেক পরে, কেতকী তো আপনাদের সমসাময়িকই প্রায় বলা যেতে পারে। আমাদের সিনিয়র, আপনাদের চেয়ে সিনিয়র। হ্যাঁ, আপনাদের চেয়ে সিনিয়র। তবে কালিন্দী বলে একজন ছিলেন অভিনেত্রী, জানো কে? কালিন্দী, মনে পড়ছে। আচ্ছা, কালী মানে কৃষ্ণবর্ণের। আচ্ছা, গায়ের রং কালো ছিল বলে কালিন্দী। আচ্ছা, মানে এদের অভিনয়ের থেকে, ধরা যাক আমি যদি বলি স্বাধীনতা পরবর্তী সময়ের যে যুগটা এলো, মানে যার মধ্যে সৌম্য মিত্র এবং তারপরে বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, এই অভিনয়ের মূল তফাৎটা কোথায় বলে আপনার মনে হয়? মূল তফাৎটা মানে এইটা মনে হতো যে এরা পরিস্থিতি, প্রয়োজন সবটার দিকে মাথা রেখে এই নাটকটা করছেন, এবং সে নাটকের বিষয়বস্তু তেমন থাকতো। বিজনদা, তাদের যে অভিনয়, তাদের অভিনয়ের মধ্যে দর্শককে আকর্ষণ করবার একটা ক্ষমতা ছিল। মানে এই নতুন সময়ের যারা তাদের একটা তাড়না ছিল, তো সেই জায়গাটা গিয়ে তাদের অভিনয় অনেক বেশি মিনিংফুল এবং অনেক বেশি তাৎপর্যপূর্ণ ছিল। সেইটা সেই সময়কার যে রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, তার একটা প্রতিফলন তো ঘটছে তাদের অভিনয়ের মধ্যে বা প্রযোজনার মধ্যে বা নাটক লেখার মধ্যেও। আচ্ছা, এদের মধ্যে ধরুন আমি বিজনবাবুর কথাটা বললেন বলে বলছি, বিজনবাবুর সঙ্গে তো আপনার যোগাযোগ হয়েছিল? বা যোগাযোগ হয়েছিল মানে আমার ওই থিয়েটারে হলেই যোগাযোগ হয়েছিল। আচ্ছা, কিরকম সেটা? থিয়েটার ওয়ার্কশপের যখন
প্রথম নাটকটা হয় চাক ভাঙা মতোটা, তা ওটা উনি ওখানে গিয়ে বসে নাট্যকার কে, তারপরে আমাকে ওরা ঠেলে বলে নাটক, তুমি সব জেনে বুঝে লিখেছো, আমরা সব কি লিখেছি টিকেছি জেনে বুঝে লিখেছো? আলাম না, সেরকম কথা আমার নেই। অত পড়াশোনা করে আমি লিখিনি, আমি আমার দেশে যা দেখেছি তাই লিখেছি। ও এই আমাদের কাজগুলো দেখলে তোমার লেখাটা আরো ভালো হতো। তা হতো, নিশ্চয়ই হতো, স্বীকার করে দিচ্ছি। তো এরকম ভাবে বিজনদার কথাগুলো মানে কাট 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 ছিল। মানে ওরা তো আপনার নাটকও দেখতে এসেছেন। একজন এসেছিলেন শুধু, তিনি থাকতেন সল্ট লেকে। আপনি একটা খুব চমৎকার বলতেন, সেইটা আমি মনে করিয়ে দিচ্ছি আপনাকে, যে বিজনবাবু, মন্মথ রায়কে আপনি খুব কাছ থেকে দেখেছেন, মন্মথ রায়, দিগীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এই তিনজন নাটক দেখার পর তাদের প্রতিক্রিয়া, সেইটা আপনি করে দেখাতেন আর কি, সেটা একটু করে দেখান না। সেটা মমতাদা যখন ঢুকতেন, বুক চাপড়ে চাপড়ে ঢুকে হয়েছে, বলে আয় বুকে আয়। বুকে কেন আসবো? বলে বুকে আয়, কি দেখালি? তারপরে অস্থির হয়ে যেতেন। তা উনি একটু বেশি এইসব খেলাধুলো বেশি করতেন। আর দিগিনবাবু ছিলেন যে এখনই জিজ্ঞেস করছে কেন কেমন হয়েছে, আমি এখনই কি বলবো, আগে যাই ভাতটা হজম হোক তারপরে বলবো। দিগিনবাবু বলতেন। এবং বিজনদের তাকালেন, ঘাড় নাড়া দিয়ে যা বোঝাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উচ্ছ্বাসটাই মন্মথরায়ের উচ্ছ্বাস, মানে পারলে ধরে ঘাড়ে তুলে। বিরাট চেহারা ছিল, বিরাট চেহারা। ওর কাছে মিলে যে আমার যে বিশাল প্রাপ্তি ঘটে যেত, কিন্তু বিজনদার কাছ থেকে কোনো প্রাপ্তি ছিল না। হয়েছে অনেক বলার আছে, অনেক কিছু বলার আছে। একদিন সময় করতে পারলে এসো, তখন বলবো কেমন লেগেছে। আচ্ছা, মানে খুব খুব টিপে টিপে কথা বলা যায় বলে আর কি, সেই রকম। আচ্ছা, শম্ভু মিত্রের সঙ্গে তো আপনার খুবই যোগাযোগ হয়েছে, খুবই সম্পর্ক হয়েছে নাকি? শম্ভু মিত্র সম্পর্কে আপনার কি রকম? শম্ভুদার সম্পর্কে আমার ওই কয়েকদিন কথা হয়েছে, বেশি দিন কথা হয়নি। আচ্ছা, আমি বেশি দিনই মানে একটা গুণবান ব্যক্তির সামনে চুপচাপ বসে থেকেছি, সেটা থেকেছি, শুনেছি তার কথা। শম্ভুদার সাথে দেখা তো আমাদের একাডেমিতে, একাডেমি অফ ফাইন আর্টসে, ওখানে উনি একটু আগে আসতেন, বাইরে বসতেন, আমিও এসো আমিও গিয়ে ওর পাশে বসলাম। কি দেখছো, কিরকম লাগছে, কি দেখলে, এরকম নানা রকম কথা জিজ্ঞেস করতেন। কি লিখছো, এরকম। কিন্তু উনি আপনার কোনো নাটক করেননি? না, উনি ওই একটা ব্যাপারে খুব কিউরিয়াস ছিলেন, যে এই সাজানো বাগান দেখে উনি বলেছিলেন যে একটা অসাধারণ, কিন্তু এই কথাটা তুমি করলে কি করে, এগুলো এই কথাটা আমি তোমায় বলতে চাই, তুমি এগুলো পেলে কোথায়? তা আমি বললাম আমার দেশের কথা, আমাদের দেশ কিরকম ছিল, তাদের কথা এসব বললেন। তার নিয়ে ওর কোনো মন্তব্য ছিল না, যেটা খুব লেগেছে। কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে তোমাদের, কি বলতো, যে ওই যে সমস্ত অশ্লীল কথাগুলো বললে না, এগুলো ওরা বলতো, তো এই শব্দগুলো না হলে তো ওই কথাগুলোর মানাও হবে না। এইটা একটু মানে আমার মনে আছে, এই প্রসঙ্গ তো বলছি আপনাকে, সেটা হচ্ছে রাজদর্শনে একটা ছিল যে ভাত দেবার ভাতার নয়, কিল মারবার গোসাই। ওটা ওই ভাতার শব্দটা কুমার রায় বাদ দিয়ে দিলেন, দিয়ে অন্য একটা কি, ওটা তো শম্ভুদার। হ্যাঁ, আর উৎপল দত্ত ঠিক এর উল্টো,
হ্যাঁ, উৎপলবাবুর সঙ্গে তো আপনার খুব খুব উৎপলদার সাথে খুব আমার হয়েছে। কিন্তু একটা গল্প আমি শুনতে চাই, সেটা হচ্ছে উৎপলবাবু আপনার একটা নাটকের প্রশংসা করেছিলেন। হ্যাঁ, সেইটা একটু বলুন। উৎপলদার সাথে মানে বিপুল প্রশংসা করছেন। সেটা আমি শুটিং করতে আসছি এই কাছাকাছি ওই হোটেলগুলো আছেন না, স্টার টার আছেন না কতগুলো হোটেল, ওখানে একটা অফিসও আছে, এই যে এখানে ছিল সে অফিসটা। তো এই অফিসটা এসেছি, উৎপলদা বেরোচ্ছেন থেকে, ওখানে শুটিং হচ্ছিল। তো উৎপলদা শুটিং এ এসছেন, আমি ঢুকছি সেই শুটিংটায়, উনি বেরোচ্ছেন। বললে কি অসাধারণ, হ্যাঁ তুমি চলো আমার সঙ্গে। কোথায়? আমার তো এখানে আছে, কি করতে হবে? বললেন না তুমি চলো। যে আমি তোমার ওই লেখাটা আমার কি যে ভালো লেগেছে। কোন নাটক? বলে কোন তোমার নাটকগুলোর নাম বলো তো। আমি জীবন এর একটাও না, তুমি বুঝতে পারছো না কোন নাটকটা। হা ও ভুলে গেছেন নামটা। তাও বলছেন যে ওই যে ছেলেটা এসে বলছে যে আমি তুমি আমার কাছ থেকে টাকা নিতে, মেয়েটাকে বলছে। আপনি ওটা পড়েছেন? ওটা একটা নাটক আমার আছে, প্রভাত ফিরে এসো। প্রভাত ফিরে এসো। বলে প্রভাত ফিরে এসো, আমার কি দারুণ লেগেছে, কি দারুণ লেগেছে। এই গল্পটা তো আমি আগে আপনার মুখে শুনেছি। আমার যেটা খুব অদ্ভুত লেগেছিল সেটা হচ্ছে যে উৎপলবাবু একেবারেই রাজনৈতিক নাটক লেখার লোক এবং রাজনীতিতে চোবানো একজন লোক, যাকে প্রভাত ফিরে এসো তার খুব ভাল লাগলো। আমি এটা কিছুতেই মেলাতে পারি। আরে 5টা 7টা ছেলে পাঠিয়েছে আমাদের বাড়িতে, যে ওর নাম ঠিকানা আর যা যা ও জানাতে চায় সব যেন জানিয়ে দেয় আমাকে। আচ্ছা, কেন জানাবো এগুলো? তাদেরকে তারা বসে, আমরা কিছু জানি না, উৎপলদা আমাকে পাঠিয়েছে। 7খানা ছেলে গেছে, আমি যা যা লেখার পাঠিয়ে দিলাম। আবার কিছুদিন বাদে উৎপলদা বলছে, কি চিঠি পেয়েছ? হ্যাঁ, আপনি এ করেছেন? বলে আমি তো পাঠালাম, আমার দারুণ লেগেছে প্রভাত ফিরে এসো। ওর লেখককে একজন দেওয়াই উচিত। ওই কি ওই আমাদের এ থেকে দিয়েছিল, পিএলটি থেকে। পিএলটি থেকে না, দিল্লি থেকে। ও দিল্লি থেকে, আচ্ছা আচ্ছা, দিল্লিতে। উৎপলবাবুর প্রযোজনা আপনার কি রকম লাগতো? উৎপলদার কতগুলো লেখা দারুণ লেগেছে, দারুণ লেগেছে। একটা হচ্ছে ওই যে সেই উকিল হয়ে যেখানে বসেছিলেন, হ্যাঁ, মানুষের অধিকারে, ওটা দারুণ। তারপরে স্টিমার, এই জাহাজের যে কল্লোলটা খুব ভালো লেগেছে। টিনের তলোয়ার তো খুবই ভালো। মানে উৎপলবাবুর ধরনের মধ্যে একটা বিরাট ব্যাপার রয়েছে, জাঁকজমক রয়েছে। হ্যাঁ, শম্ভুবাবুর বোধহয় অনেক বেশি ডিটেইলে কাজ, অনেক বেশি ছোট জায়গার মধ্যে ছোট রকম সাজানো। অজিতেশ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার কি ধারণা? অজিতেশ বন্দ্যোপাধ্যায় তো ভালো জানতেন আর কি, দর্শককে কাছে টেনে নেওয়ার পদ্ধতিগুলো ভালো ছিল খুব। অভিনয়টাও একটু অন্য ওই ধরনের ছিল। আমার নিজের মনে হয় যে ওর অভিনয়ের মধ্যে যে পথে আপনারা গেলেন আর কি, খুব নর্মাল কথা বলার একটা ধরন, এটা উৎপলবাবু বা শম্ভুবাবু নন, তার কতগুলো কারণ আছে নিশ্চয়ই। সেইটা অজিতদা মানে খুব চমৎকার ভাবে। এখনকার থিয়েটার সম্পর্কে আপনার কি ধারণা? আপনি তো দেখেন, তো আমি ওই রকম প্রশ্ন করব না যে কার নাটক ভালো লাগে, কিন্তু ধরুন আমি যদি বলি যে আমরা যে জায়গা থেকে আপনাকে জিজ্ঞেসগুলো করছিলাম, যে সেকালের থিয়েটার আপনি যা দেখেছেন, আপনার সময়ের থিয়েটার যা দেখেছেন, এখনকার থিয়েটারের চেহারাটা কিরকম লাগে আপনার? খুব একটা ভালো লাগে না। কেন ভালো লাগে না? কি জানি, আমার কিরকম মনে হয় যে ফাঁকিবাজি থিয়েটার কিরকম হয়। কেন ফাঁকিবাজি মনে হয় আপনার? মনে হয় যে ঠিক তৈরি নয়,
বা নাটকটা ঠিক এই জায়গাটায় একটু অন্য জায়গায় চলে গেল, এইরকম কতগুলো আমার মানে আছে, অপছন্দের ব্যাপার আছে। না, এর কারণ কি মনে হয় আপনার? মানে সামগ্রিকভাবে আপনার যদি এরকম একটা ধারণা হয় তাহলে তো সেটা ভাবতে হবে যে তার তো নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। মানে জোর করে কতগুলো জিনিস হয় থিয়েটারের মধ্যে, জোর করে কিছু একটা বলা, জোরজার করে টেনে এনে, এইটা মনে হচ্ছে খুব। না, আমি তো এই প্রশ্ন আপনাকে করতে পারবো না যে কার নাটক ভালো লাগে, না, কার নাটক সেটা খারাপ বলতে লাগে, পারছি সেটা না। আপনার পক্ষে বলা অস্বস্তিকর। কিন্তু এইটা আপনার মনে হচ্ছে কোথাও যে এই জোর করে একটা কিছু অচেনা জায়গায় চলে যাওয়ার চেষ্টা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, একটা পরিক্রমা হলো আর কি, যেখানে একেবারে পুরনো সময় থেকে আধুনিক সময় পর্যন্ত মনোজ মিত্র কিভাবে থিয়েটারকে দেখেছেন, সেটা একটা নিশ্চয়ই আকাশবাণীর উদ্যোগে এটা একটা ভালো দলিল হয়ে উঠল। মনোজদা, কি আর বলবো আপনাকে, আপনি এতক্ষণ সময় দিলেন আড্ডা মারবার জন্য। দর্শকদের কিছু বলবার আছে আপনার, যদি কিছু বলতে চান, বা শ্রোতাদের আকাশবাণীর দিক থেকে যদি বলি। আকাশবাণীর শ্রোতাদের বলার এইটাই যে আকাশবাণীর অনুষ্ঠানগুলো শুনবেন মন দিয়ে, এবং সেটা নিয়ে নিজেদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন। থিয়েটারের দর্শককে, থিয়েটারের দর্শককে বলি যে আমাদের থিয়েটারটা দেখতে আসবেন। এর বাইরে আর কি বলবার, ভালো মন্দ সবটা নিয়েই থিয়েটারটা দেখতে আসুন। সবটা নিয়েই থিয়েটার, এবং সবসময় তাই হবে। সবসময় যে আপনার ভালো লাগবে তাও নয়, আবার সবসময় মন্দ লাগবে তাও নয়। কোনটাই বা সবসময় ভালো লাগে বা মন্দ লাগে, কিন্তু তার মধ্যে আপনাকে মাথাটা খাটিয়ে চিনে নিতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। আপনার চোখে যাবে লাগে তাই বলুন, বা অন্য লোকের কি লাগতে পারে তাও বলতে পারেন, আপনার ছেলে মেয়েদের কি লাগতে পারে তাও বলতে পারেন। আজকে এই পর্যন্ত, আপনাকে প্রণাম। সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা, আপনাদের সবাইকে, যারা শুনলেন, যারা কথা বললেন, সবাই খুব ভালো লাগলো। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মনোজ মিত্র, তার সঙ্গে কথা বললাম আমি সৌমিত্র বসু। শ্রোতাদের সকলকে আমার নমস্কার। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন মনোজ মিত্র, আলাপচারিতায় সৌমিত্র বসু, সম্পাদনা ও প্রযোজনা অনন্যা মজুমদার।